পন্ডিচেরি থেকে মহাবলীপুরমে যাওয়ার ফার্স্ট পার্টে আমি দেখিয়েছি যে আমাদের স্কুটিটা হঠাৎ করেই খারাপ হয়ে যায় এবং সেটা আমরা সারাই করতে দিয়েছি। মিনওয়াইল আমরা যখন মহাবলীপুরম যাচ্ছিলাম আমরা কিন্তু হাইওয়েতে দাঁড়িয়ে লিফট চাইছিলাম অনেকক্ষণ ধরে। একটা কাপল ফ্রম তামিলনাড়ু আমাদেরকে লিফট দেন এবং ওনাদের 4 হুইলারে করেই আমরা যাচ্ছি ফ্রম পন্ডিচেরি টু মহাবলীপুরম। যাওয়ার পথে খুব সুন্দর একটা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, যেটা নাম হচ্ছে ওডিউর লেক। লেকটার ভিউ এত সুন্দর যে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখন বাজে 3:11 আর আমরা অবশেষে পৌঁছেছি মহাবলীপুরম বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ড থেকে মহাবলীপুরমের যে টেম্পল কমপ্লেক্স বা যে জায়গাগুলো আমরা মেনলি যাব সেটা প্রায় 2-2.5 কিলোমিটার। তো এখান থেকে আরও একটা বাস ধরে সেটা যেতে হবে। আমাদের প্ল্যান পুরো চৌপাট করে দিয়েছি। তো খিদেও পেয়েছে, লাঞ্চও করবো। 1 বাই 1 স্টার্ট করি, দেখি কোনটার পর কোনটা হয়ে ওঠে। এটাই হচ্ছে মহাবলীপুরম বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস ধরবো এবং পৌঁছে যাব 1 কিলোমিটার দূরে শোর টেম্পল, যেখান থেকে আমরা আমাদের সমস্ত পয়েন্টগুলো দেখতে শুরু করব। আমরা যখনই কোথাও ঘুরতে যাই চেষ্টা করি সেখানকার ট্রেন, বাস, মেট্রো, অটো এই সমস্ত যানবাহন এক্সপিরিয়েন্স করার, তবেই না ঘোরাটা কমপ্লিট হয়। নয়তো গাড়ি করে গেলাম, জাস্ট নামমাত্র জায়গাগুলো ঘুরলাম চলে এলাম, সেভাবে না ঠিক মানে ওই জায়গাটার স্বাদ নেওয়া যায় না। তবে এবারেও হয়তো আমরা এই বাসের এক্সপিরিয়েন্স করতে পারতাম না যদি না আমাদের স্কুটিটা খারাপ হতো। কাজেই সাপে বরই হয়েছে বলা যায়, তাই না? যদিও এটা আমাদের দুজনের কমপ্লিটলি পার্সোনাল চিন্তাধারা, সবার সাথে নাই ম্যাচ করতে পারে, সবার ঘোরার ভিশন আলাদা হয়, তো এটা আমাদের ভিশন। যাই হোক, কথা বলতে বলতে যখন বাসের জানালা দিয়ে বাইরেটা দেখছি যে চারদিকে শুধু স্কাল্পচারের দোকান, বিভিন্ন রকমের আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান। সেটা তো খুবই ন্যাচারাল, কারণ মহাবলীপুরম হচ্ছে সিটি অফ স্কাল্পচার। আমরা এখানে এসে পৌঁছেছি, এখন 3:15 বেজে গেছে, খিদেও পেয়েছে। এবার এখন যদি আমরা গবেষণা করি যে কোনটা আগে দেখা উচিত, কোনটা পরে, কোনটা কখন বন্ধ হয়, ক্লোজ হয়, তো কনফিডেন্স নেই আমাদের যে আমরা কিছু মিস করবো কিনা। কারণ আমাদের এখন R&D করতে গেলে হতে পারে কোথাও একটা গেলাম সেটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আমরা জানি সবগুলো খুবই কাছাকাছি, আমরা একটা অটো নিয়েছি এবং সত্যি কথা বলতে সেরকম দরদাম না করেই নিয়েছি। রাদার আমি ওকে বলেছি যে ও যেন আমাদের গাইডের কাজটাও করে দেয়, মানে ও যেন সবকটা সম্পর্কে ডিটেল বলেও। এবার হচ্ছে ওনার কাছে একটা লিস্ট আছে অলরেডি যেখানে কি কি দেখার আছে, বাট আমার কাছে আমি আলাদা একটা লিস্ট করেছিলাম যার মধ্যে আরও 2-3টে জিনিস অ্যাড করা ছিল। তো আমরা রিকোয়েস্ট করেছি যাতে আমার অ্যাড করা জিনিসগুলো দেখান। তো সেই অনুযায়ী এখন আমরা স্টার্ট করেছি যাওয়া। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, বাট আমরা যেহেতু এখন অলরেডি ডিলেড, ওই জন্য এখন আমরা লাঞ্চ করবো না। আগে আমরা দেখে নিই, তারপর আমরা অ্যাকর্ডিংলি লাঞ্চের প্ল্যানটা করবো। লাঞ্চ ডিনার একসাথে দেখা যাবে, সেটা পরে দেখা যাবে। তো আপাতত এখন যাচ্ছি। মহাবলীপুরমের, যেটার নাম হচ্ছে পঞ্চরাথা। তো ওখানে এসে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার ব্যাপার আছে এখানে, পার হেড 40 টাকা করে, দুজনের 80 টাকা লাগলো। তো এই টিকিটটা আমাদের যত্ন করে রাখতে হবে, কারণ বাকি প্রত্যেকটা স্পটে এই টিকিটের মাধ্যমেই আমরা এন্ট্রি করতে পারবো। মহাবলীপুরমের আরেকটা নাম হচ্ছে মামাল্লাপুরম। তো এই মহাবলীপুরমের যত আর্কিটেকচার আছে সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট, আর এগুলো তৈরি করেছিলেন পল্লব রাজারা 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। আর হচ্ছে পল্লব রাজাদের মধ্যে নরসিংহ I যে রাজা ছিলেন তারই আরেক নাম ছিল মামাল্লা, তার নামেই হয়েছে মামাল্লাপুরম। রিসেন্টলি এটাকে মহাবলীপুরম নাম দেওয়া হয়েছে। এই জায়গাটা পুরো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি বিভিন্ন কার্ভিং, বিভিন্ন স্কাল্পচার চোখে পড়ছে আমাদের। হ্যাঁ, এই জায়গাটা বিখ্যাতই তাই, মানে বাসে করে আস্তে আস্তে ডান দিকে বা দিকে শুধু বিভিন্ন পেইন্টিং, বিভিন্ন কার্ভিং, স্কাল্পচার,
তো দেখা যাক 1 বাই 1 আমরা প্রত্যেকটা স্পট দেখি কেমন লাগলো, এটা আপডেট দিতে থাকবো। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে পঞ্চরথ। এটা 1984 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মাটি খুঁড়ে এটাকে আবিষ্কার করে। মহাবলীপুরমের বিশেষত্বই এটা, যেরকম বলেছি, চারপাশে মনুমেন্ট স্কাল্পচার্স ভর্তি। তো এই স্কাল্পচার্সটা বেসিক্যালি একটা পাথর কেটে 5টা রথ বানানো হয়েছে। পঞ্চপাণ্ডবের নামে 5টা রথ, মানে একটা হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির, আর একটা হচ্ছে মানে সেটার নাম হচ্ছে ধর্মরাজ রথা মানে যুধিষ্ঠিরের নামে, আর একটা হচ্ছে ভীম রথা, আর একটা হচ্ছে অর্জুন রথ, আর একটা হচ্ছে নকুল সহদেব রথ, আর একটা হচ্ছে দ্রৌপদী রথ। তো এই 5টা রথ মিলে তৈরি হয়েছে, আর এটাকে করেছিলেন নরসিংহবর্মন প্রথম প্রায় 1600 খ্রিস্টাব্দে। সেটার আজকে যেটুকু ভগ্নাবশেষ বা যেটুকু পড়ে আছে সেখানে দেখতে যাব কেমন এত বছর পুরনো একটা আর্কিটেকচার টিকে থাকে, দেখা যায়। পঞ্চরথ থেকে বেরিয়ে একটা দোকানে দেখলাম এরকম লাইভ স্কাল্পচার বানাচ্ছে, এত সুন্দর লাগছে না দেখতে। আসলে এখানে চারিদিকে যত দোকান আছে প্রত্যেক দোকানেই কিন্তু কেউ না কেউ এরকম সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছে, বিভিন্ন রকমের স্কাল্পচার বানাচ্ছে। তো যাই হোক, পঞ্চরথ থেকে 100 মিটার দূরে রয়েছে মহিষাসুর মর্দিনী কেভ, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখানে সেম ওই আগের টিকিটটা নিয়ে এইখানে ঢুকতে হবে, একটাই টিকিট, সবকটা মনুমেন্টস অ্যালাউড। ইয়েস। এইখান দিয়ে এখন আমরা যাব মহিষাসুর মর্দিনী কেভে। ওইটা লাইট হাউস, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মহাবলীপুরম বিচ। মহিষাসুর মর্দিনী কেভের ঠিক পাশেই রয়েছে এই লাইট হাউস, যেটা মহিষাসুর মর্দিনী কেভ থেকে একটু আগে আমি দেখালাম। মহিষাসুর মর্দিনী টেম্পলের পাশে হচ্ছে এত বড় একটা লাইট হাউস। এবার ওপর থেকে দেখা গেছে যে সামনে সি বিচ। মানে এই লাইট হাউসের পারপাসটা ছিল বেসিক্যালি জাহাজকে দূর থেকে দেখানো যে এখানে ল্যান্ড আছে, সেটা মেন পারপাস লাইট হাউসের। এবার 1600-1700 সালেও তার মানে এত বড় বড় জাহাজ ছিল পল্লব সাম্রাজ্যের রাজাদের হাতে, যে এরকম বড় একটা লাইট হাউস বানিয়ে তাদের দূরে দাঁড় করাতে সিগন্যালাইজ করার দরকার ছিল। নাহলে বড় জাহাজ এগিয়ে এলে কী হবে, জাহাজের তলাটা মাটিতে থেকে যাবে, আরও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন আমরা লাইট হাউসের একদম উপরে রয়েছি, এত সুন্দর ভিউ লাইট হাউস থেকে। ইন্দ্র যখন ক্রুদ্ধ হয়ে প্রচণ্ড বেশি মানে ঝড় এনেছিলেন পশু প্রতিপালনকারীদের পুরো গ্রামকে ধ্বংস করার জন্য, তখন কৃষ্ণ তাদেরকে রক্ষা করার জন্য গোবর্ধন পাহাড় নিজের বাঁ হাতের তালুর উপর রেখে তাদের রক্ষা করেছিলেন ওই ঝড়ের থেকে এদের গার্ড করার জন্য। তো সেই মাইথোলজিক্যাল ইভেন্টকে এই পেছনের দেওয়ালে তুলে ধরা হয়েছে। পেছনের যে দেওয়াল, ওখানে 3 ধরনের জিনিস আছে। 1 নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ, 2 নম্বর হচ্ছে তার গোপী, এবং 3 নম্বর হচ্ছে সেই গ্রামের মানুষ যাদেরকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ সেই গোবর্ধন পর্বত হাতে তুলে ধরেছিলেন।
কৃষ্ণা মণ্ডপমের ঠিক পাশেই রয়েছে অর্জুন ফিনান্স। পল্লব রাজাদের সময় এই মন্দির তৈরির কাজ শুরু হলেও কোনো কারণে এটা শেষ হয়নি, তাই এটা আনফিনিশড অবস্থাতেই রয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেসেস ইন মহাবলীপুরম, যেটা হচ্ছে কৃষ্ণাস বাটার বল, আর এটা অর্জুন ফিনান্সের ঠিক পাশে অবস্থিত। তিনটে মনুমেন্ট একদম পাশাপাশি, এক নম্বরে ছিল শ্রীকৃষ্ণ মণ্ডপম, তারপর রক কাট কেভ টেম্পল, এবং এটা থার্ড। তাছাড়া আরও দুটো টেম্পলে এই শ্রীকৃষ্ণ বাটার বল ক্যাম্পাসের মধ্যেই আছে, একটা গণেশ রক আর একটা হচ্ছে ওদিকে আর একটা কেভ টেম্পল আছে। এই তিনটে মনুমেন্ট একটা সেম ক্যাম্পাসের মধ্যে আছে, আর এগুলো একদম পাশাপাশি, হেঁটে হেঁটেই ঘুরতে হয়। এই শ্রীকৃষ্ণর বাটার বল নিয়ে একটা টুইস্ট আছে, একটাই টুইস্ট, সেটা হচ্ছে এই বাটার বলের সাথে শ্রীকৃষ্ণের কোনো যোগাযোগ নেই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। হাইট হচ্ছে 6 মিটার আর উইডথ হচ্ছে 5 মিটার। 6 মিটার মানে আইডিয়া দিই প্রায় দোতলা বাড়ির সমান হাইট, উইডথ 5 মিটার, আর এর ওজন হচ্ছে 250 টনস, মানে প্রায় 2,50,000 কেজি। এত বড় একটা পাথর, এটা একটা গ্রানাইট পাথর, ন্যাচারালি এটা এমনভাবেই স্টেবল হয়ে গেছে, এটা স্লোপের ওপর। ইট ইজ নাথিং বাট আ ন্যাচারাল মনুমেন্ট। এবং 2000 খ্রিস্টাব্দের আশেপাশে এটাকে এখান থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কারণ এটা যদি গড়িয়ে যায় মানুষ মারা যেতে পারে, কিন্তু তারপরে সরানো হয়নি, এটা খুব স্টেবল। এটাই হচ্ছে কৃষ্ণাস বাটার বলের পাশে কেভ টেম্পল একটা। কৃষ্ণাস বাটার বলের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হয়তো শ্রীকৃষ্ণের কোনো যোগাযোগ নেই, ঠিক কথা। এই পাথরের শেপটা এমনই যে দেখে মনে হয় শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাখন চুরি করে খাচ্ছেন, যার জন্যে এই জায়গাটার নাম বা এই পাথরটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণাস বাটার বল। এই বাটার বল ক্যাম্পাসে বিদিত একটা খুব ভালো জায়গা আবিষ্কার করেছে, যেখান থেকে দারুণ সানসেট এনজয় করা যায়। এখন কিন্তু আমি সেইখানেই যাচ্ছি, দেখি বিদিত ওখানে কোনো সুন্দর বসার জায়গা অ্যারেঞ্জ করতে পেরেছে কিনা, যেখান থেকে আমরা সানসেটটা আজকে দেখতে পাবো। যদি এখানে একটা ভালো অল্টিটিউড পাওয়া যেত তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট সানসেটস হতো। বাহ, দারুণ লাগছে দেখতে সূর্যটা এখান থেকে। মহাবলীপুরমে বেশ সুন্দর একটা সূর্যাস্ত দেখে ওই ক্যাম্পাসেই রয়েছে গণেশ রথ বলে একটা টেম্পল, সেখানে আমরা চলে এলাম। ছোট্টর মধ্যে বেশ সুন্দর এই টেম্পলটা, আর সন্ধেবেলা বা বিকেলবেলায় সময় কাটানোর জন্য এই ক্যাম্পাসটা কিন্তু খুব ভালো অপশন। আর এই সুন্দর সময় এক কাপ চা হবে না তা তো হতে পারে না, তাই না? তাই এক কাপ চাও আমি নিয়ে নিয়েছিলাম, যদিও আজকে আমাদের লাঞ্চ এখনো হয়নি, তাই আপাতত চা দিয়েই এনার্জি সঞ্চয় করছি, কারণ এরপর কিন্তু আরো অনেক কটা জায়গা বাকি আছে। এখন আমরা চলে এসেছি শোর টেম্পল, যেখানে আমাদের বাসটা আমাদের নামিয়েছিল। অ্যাকচুয়ালি ওটা একটা স্ট্যান্ড, ওখান থেকেই আমরা অটো ধরেছিলাম। এবার চাইলে আমরা শুরুতেই এই মন্দিরটা দেখতে পারতাম, দেখিনি। তার প্রথম কারণ হচ্ছে আমরা জানতাম না যে এখানেই এত কাছে এই মন্দিরটা, আর সেকেন্ডলি অটোওয়ালাটা কিন্তু আমাদেরকে বলেনি যে এই সমস্ত জায়গাগুলো পায়ে হেঁটেও দেখা যাবে। যদি জানতাম আমরা কিন্তু অটোটা নিতামই না। এখন বাজে সন্ধে 6:34। আমাদের একটা যে অটোটা করে আমরা আসছিলাম ওই অটোটাকে আমরা হারিয়ে ফেলেছি, যার জন্য আমরা মোটামুটি হেঁটে হেঁটেই সিশেল মিউজিয়ামের দিকে যাচ্ছি। তো অন্ধকার পুরো রাস্তা, ঠিক আছে, আর চারদিকে শুধু কার্ভিংস, বিভিন্ন রকম স্কাল্পচার, চারদিকে সব ফ্যাক্টরি তৈরি হচ্ছে। অদ্ভুত লাগছে কিন্তু হাঁটতে। হ্যাঁ, জায়গাটা একটু অন্যরকম। যাওয়া যাক সিশেল মিউজিয়ামের দিকে। আজকে যখন থেকে মহাবলীপুরমে ঢুকেছি টিল নাও
শুধু স্কাল্পচারের দোকান, স্কাল্পচারের ফ্যাক্টরি দেখে যাচ্ছি। এত ভালো লাগছে না এদের এই কালচারটা। অবশেষে পৌঁছলাম ইন্ডিয়া সিশেল মিউজিয়ামে, যেটা বাটারবল থেকে কিন্তু 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে আমাদের এন্ট্রি ফি নিল পার হেড 400 টাকা করে। সিশেল মিউজিয়ামে পার হেড 400 টাকা করে ভাড়া, আর প্রচুর নানা ধরনের ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন স্ট্রাকচার, এবং এখানে প্রচুর বিখ্যাত মানুষজনের আগমন হয়েছে, যেরকম জেনারেল বিপিন রাওয়াত বা পৃথিবীর প্রচুর বড় বড় স্কুবা ডাইভার্স যারা শেল কালেক্ট করতেন, তারা এখানে এসছেন, তারা এখানে তাদের শেলস কন্ট্রিবিউট করেছেন। এখানে বিভিন্ন গ্যালারি আছে। একটা গ্যালারিতে তো শুধু ঝিনুক, শামুক, মাছ এইসব দিয়ে বিভিন্ন ডিজাইন করা আছে, বেশ সুন্দর গ্যালারি। তাছাড়া একটা গ্যালারি হচ্ছে শুধু বিভিন্ন ধরনের শঙ্খ, তারপর বিভিন্ন ধরনের ঝিনুক বা বিভিন্ন ধরনের কোরালস, সেগুলো রাখা আছে। একটা মিউজিয়ামে রাখা আছে বিভিন্ন ধরনের ফিশিং ইকুইপমেন্টস, মানে মানুষ কীভাবে মাছ ধরেছে এতদিন, কী ধরনের জাল ব্যবহার করেছে তার বিস্তারিত বিবরণ আছে। বাকি এখানে রেস্টুরেন্ট ঝর্ণা করে একটা হ্যাপেনিং প্লেস তৈরি করেছে। তবে কারোর যদি মানে ঝিনুক, শামুক বা আন্ডার ওয়াটার স্ট্রাকচার নিয়ে খুব বেশি ইন্টারেস্ট না থাকে, 400 টাকা দিয়ে নাম আসতে পারে। তবে এলে ভালো লাগবে, খারাপ লাগবে না। সকাল থেকে কিন্তু কিচ্ছু পেটে পড়েনি আমাদের। মহাবলীপুরমে যত সাইট সিন ছিল সমস্তটা কমপ্লিট করে এখন আমরা এসেছি বাস স্ট্যান্ডে, যেখান থেকে পন্ডিচেরির বাস ছাড়বে। এবং বাসে ওঠার আগে বাস স্ট্যান্ডেই একটা রেস্টুরেন্ট ছিল, ভেজ রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ইচ্ছে ছিল 5টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার, এখন বাজে 8:13। এখন আমরা মহাবলীপুরম বাস স্ট্যান্ডে আছি, এবার লাঞ্চও করিনি, ফলে এখন ডিনার করব। এখানে A2B বলে একটা রেস্টুরেন্ট আছে, সারা ব্যাঙ্গালোর, সাউথ ইন্ডিয়ায় অনেক জায়গাতেই এটা আছে, বড় ব্র্যান্ড। এখানে ডিনার করে নেবো আমরা, লাঞ্চ ডিনার একসাথেই হবে। তারপর এখান থেকে বাস ধরবো। তো চেন্নাই থেকে যে বাসগুলো পন্ডিচেরি যায় সেগুলো মহাবলীপুরমের ওপর দিয়ে যায়। তো আমরা সেরকমই কোনো একটা বাস ধরে আমাদের এয়ারবিএনবির কাছাকাছি কোথাও নেমে রাত্রে যাবো। তো খুব একটা সেফ নয়, কিন্তু যেতে হবে এইভাবেই, কারণ বাইক খারাপ হয়ে গেছে, কি করব। আর বাইকের কি হবে সেটা পরে বলবো। সিশেল মিউজিয়াম থেকে এই বাস স্ট্যান্ডের দূরত্ব খুব বেশি নয়, 3 কিলোমিটার 4 কিলোমিটার বেশি নয়, কিন্তু এরা প্রায় 150 টাকার কমে কিছুই বলে না। তো 150 টাকা দিয়ে এলাম, রাস্তাটা অন্ধকার ছিল, ফলে হেঁটে আসা ঠিক নয়, স্পেশালি রাত্রে যদি সাথে ওয়াইফ থাকে একদমই নয়। 5-6 জন বন্ধু থাকলে ট্রাই করা যেতে পারে। আর এত লেট হয়ে গেছে, হেঁটে এসে সময় নষ্ট করার কোনো মানে ছিল না। তো আমরা তাই একটা অটো বুক করে নিলাম, বুক করে এই অবধি এলাম অটোয় করে। এবার এখান থেকে খেয়ে বাস ধরে বেরিয়ে যাবো। ডিনারে আমি নিয়েছিলাম রুটি, আর বিদিত নিয়েছিল পোলাও, আর কমন একটা সাইড ডিশ নিয়েছিলাম যেটা হচ্ছে বাটার পানির। এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যা মনে হলো।
আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াতেই আমরা বাস পেয়ে গেছি। তো বুঝলাম যেটা, যে পন্ডিচেরির প্রচুর বাস এখান দিয়ে কিন্তু যায়, তো বেশিক্ষণ দাঁড়ানোর ব্যাপার নেই। অত রাত্রেও আমরা একটুক্ষণ দাঁড়াতেই বাস পেয়ে গিয়েছিলাম। সাড়ে 10টা বাজে এখন রাত্রি, আমরা এখনো বাসেই আছি। আরও মানে বাস যা স্লো গতিতে চলছে, আরও মনে হয় 1 ঘন্টা লেগে যাবে আমাদের মানে যেখানে নামবো সেইখানে পৌঁছতে। এবং সেখানে সিকিউরিটি একটা কোশ্চেন, ওকে নিয়ে হাঁটতে হবে কতক্ষণ? তাও কি হাঁটা বেশিক্ষণ না, কতক্ষণ? 5-7 মিনিট। 5-7 মিনিট মানে স্টপেজ থেকে 5-7 মিনিট হেঁটে আমাদের এয়ারবিএনবিতে পৌঁছাতে হবে। এখন বাস একটা জায়গায় স্টপেজ দিয়েছে যেখানে কেউ চা কফি খেতে পারে। আমরা যেমন একটা জল কিনে নিলাম, কারণ অত রাত্রে ওখানে গিয়ে আবার জল টল কোথায় খুঁজবো। তো আজকে মানে সকাল থেকে এখনো পর্যন্ত পুরো অ্যাডভেঞ্চার চলছে। মানে এত অ্যাডভেঞ্চার আমরা খুব কমই বোধহয় ফেস করেছি। হ্যাঁ, মানে একটার পর একটা কিছু না কিছুটা হয়েই চলেছে। যাই হোক, লেটস এনজয় দ্য বাস জার্নি। আমি এখন 11:30 বাজে, আমরা বাড়ি পৌঁছেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি। তো এই এয়ারবিএনবিতে এখন আর ঢুকে আমাদের ইচ্ছে করছে না রুম টুর দিতে। ইফ পসিবল কাল দেব। এমনিতেই ঘর জামা কাপড় ছড়ানো ছিটানো থাকবে। যাই হোক, হ্যাঁ আজকে ঘুমোই, আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ, পিওর অ্যাডভেঞ্চার। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাস আমাদের ঠিকঠাক জায়গা দিয়ে নামিয়েছিল, যেখান থেকে আমরা হেঁটে মোটামুটি 500 মিটার হেঁটে আমরা এই এয়ারবিএনবিটাতে ঢুকেছি, সেফলি পৌঁছে গেছি, কোনো প্রবলেম হয়নি। ছিল না রাস্তায়, চেঁচায়নি ওরা। আজকের ব্লগটা এই অবধি থাকবে, মানে ডে 2 অফ পন্ডিচেরি অর মহাবলীপুরম। কালকে সকাল সকাল শুরু হয়ে যাবে ডে 3 অফ পন্ডিচেরি। জানি না কি আর নতুন অ্যাডভেঞ্চার ওয়েট করছে আমাদের জন্য। আমাদের বাইকটা এখনো দেয়নি, বাইকটা আজও সারিয়ে উঠতে পারেনি। ভালোই কালকে বাইকটা পেয়ে গেলে খুব সুবিধা হয়, নয়তো জানি না কিভাবে কি ম্যানেজ হবে। দুটো অপশন, এক নম্বর আমাকে যেটা বলেছে যে বাইকটা সারিয়ে কাললেই আমাদের পন্ডিচেরিতে ওরাই এসে দিয়ে যাবে। তো যদি দিয়ে যায় খুব ভালো। আর তার আগে আমরা যেটা কথা বলেছি, আমরা যার ফ্ল্যাটে আছি বা যার মানে এয়ারবিএনবিতে আছি, তিনি তার কাছে একটা এক্সট্রা বাইক আছে, তো সেটা জোগাড় করতে হবে যদি এরা দিতে লেট করে। আপাতত আজকের ব্লগটা এখানেই আপাতত আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে নেক্সট এপিসোড তো আসছেই। টিল দেন স্টে টিউনড, বাই।